হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে আসো এবং নিরাপদে আসো। আমি সাথী খাতুন, সহকারী শিক্ষক, কুলতী বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সঙ্গে থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ধ্বনি, বর্ণ, প্রকারভেদ নিয়ে এবং এদের সংক্ষিপ্ত রূপ নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে থাকবে যে তোমাদের পরীক্ষাতে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আসে, আর সেগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হয়। তো দেখো, আমি এই অধ্যায়ের কতগুলো ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আকারে হতে পারে এমন কিছু প্রশ্ন বা এমন কিছু তথ্য লিখেছি। তোমরা এখন এগুলো আমার সঙ্গে একটু মিলিয়ে নেবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্বর বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে বা হয়, সেগুলো আমরা এখানে লিখছি। তো দেখো, প্রথমে আছে স্বরবর্ণ। এই স্বরবর্ণ, বাংলা স্বরবর্ণ হলো সংখ্যা মোট 11টি। এর ভিতরে দেখো পূর্ণ মাত্রা রয়েছে 6টি আর অর্ধমাত্রা। এই পূর্ণ মাত্রা অর্থাৎ কি, যার উপরে পূর্ণ মাত্রা, যেমন এই ওয়া, আ, এগুলো হলো পূর্ণ মাত্রা। এরকম পূর্ণ মাত্রা রয়েছে 6টি। অর্ধমাত্রা হলো 1টি, যার উপরে মাত্রা অর্ধেক বা সামান্য। আর এর ভিতরে দেখো হর্ষ স্বর হচ্ছে 4টি। তো ওয়া, রস্বই, রস্যু আর রি, এই 4টি হচ্ছে হর্ষস্বর। আর দীর্ঘস্বর হলো 7টি। তাহলে এই 4টি যদি হর্ষস্বর হয়, তাহলে এর বাকি যে 7টি থাকে সেটা হচ্ছে দীর্ঘস্বর। দেখো এর ভিতরে সম্মুখ স্বরধ্বনি হলো 2টি। তাহলে মোট 11টির ভিতরে সম্মুখ স্বরধ্বনি হলো 2টি, যথা রস্বই আর এ। এবার দেখো পশ্চাৎ স্বরধ্বনি হলো 2টি, ওয়া আর হলো রস্যু, এই দুটো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। আর এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হলো কার। আর এই 11টি স্বরবর্ণের ভিতরে কার আছে হলো 10টি বর্ণের, আর কারহীন হলো 1টি, সেটা হলো কি, অ। দেখো মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হলো এর ভিতরে 7টি। তাহলে 11টি স্বরবর্ণের ভিতরে মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি। আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি, ওই আর হলো ও। তো শিক্ষার্থী বন্ধুরা, স্বরবর্ণ সম্পর্কে অর্থাৎ স্বরবর্ণ থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, ঠিক তার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এবার দেখো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এর ভিতরে রয়েছে পূর্ণ মাত্রা হলো 26টি, অর্থাৎ
39টির মধ্যে মাত্রা যুক্ত মাত্রা রয়েছে, পূর্ণ মাত্রা হলো 26টি, আর অর্ধমাত্রা রয়েছে 7টি, আর মাত্রাহীন রয়েছে 6টি। মাত্রাহীন অর্থাৎ যে অক্ষরগুলো বা বর্ণগুলোর উপরে কোনো মাত্রা নেই, সেটা হচ্ছে মাত্রাহীন। এর ভিতরে দেখো আরো রয়েছে তালনজাত বর্ণ হচ্ছে 2টি, ল এবং ল। এই দুটি হচ্ছে তালনজাত বর্ণ। আর কম্পনজাত হচ্ছে একটি, সেটা হলো র। অর্থাৎ কম্পনজাত কি, যে বর্ণগুলো উচ্চারণ করার সময় কিছুটা মুখ বিবরের ভিতরে কিছুটা কম্পন বা নড়াচড়া সেটা উৎপত্তি হয়, তা সেই ধরনের বর্ণ কয়টি? একটি, সেটা হচ্ছে র। এবার দেখো ঊষ্মধ্বনি। ঊষ্মধ্বনি হলো 4টি, তালিবর্ষ, মধ্যাংশ, দন্তস্ব আর হ। তাহলে এই 4টি কি? ঊষ্মধ্বনি। এই 4টি হলো ঊষ্মধ্বনি। এরপর দেখো পার্শ্বিক ধ্বনি হচ্ছে, ঊষ্মধ্বনির সংজ্ঞাটাও তোমাদের জেনে রাখা দরকার, যে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে আমরা যতক্ষণ ইচ্ছা বা যতক্ষণ খুশি শ্বাস, এই যে শ্বাস প্রশ্বাস এটা ধরে রাখতে পারি, সেটাকে বলা হয় এই ঊষ্মধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের শ্বাসকে যতক্ষণ ইচ্ছা আমরা ধরে রাখতে পারি, সেগুলোকে বলা হয় ঊষ্মধ্বনি। তো এই ঊষ্মধ্বনি হচ্ছে 4টি, তালিবর্ষ, মধ্যাংশ, দন্তস্ব আর কি হ। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে কোনটি ঊষ্মধ্বনি, 4টে অপশন দেওয়া থাকলো। এবার ওর ভিতরে যদি তোমার এই 4টে মুখস্থ থাকে, তাহলে তুমি সহজেই কিন্তু ওই প্রশ্নটার উত্তর দিতে পারবে। এরপর আছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হলো একটি, সেটা হচ্ছে ল। জিহ্বার পার্শ্ব দিয়ে উচ্চারিত হয়, এই জন্য এটি পার্শ্বিক ধ্বনি বলা হয়। এবার অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থ ধ্বনি হলো 4টি, সেগুলো হলো অন্তর্জ, র, ল, ব। এই 4টে হলো অন্তঃস্থ ধ্বনি। পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে 3টি, যথা অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, পরাশ্রয়ী বলতে তোমরা কি বোঝো? পরাশ্রয়ী হলো সেই ধ্বনি বা বর্ণ, যে বর্ণগুলো স্বাধীনভাবে বা স্বতন্ত্র বর্ণ হিসাবে ভাষায় ব্যবহৃত হয় না। অর্থাৎ যে বর্ণগুলো স্বাধীনভাবে স্বতন্ত্র হিসাবে ব্যবহৃত হয় না, অর্থাৎ অন্য ধ্বনির আশ্রয়ে বা সঙ্গে যুক্ত হয়ে তার অর্থ উচ্চারিত হয়, সেটা হলো এই পরাশ্রয়ী ধ্বনি। দেখো এখানে পরাশ্রয়ী ধ্বনি আছে 3টি, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। এই 3টির নিজের কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই, এগুলো অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে এদের অর্থ প্রকাশ করে, সেগুলো হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি বা বর্ণ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাসিক্য ধ্বনি। নাসিক্য বলতে আমরা কি বুঝাই? সম্ভবত নাসিক্য হলো নাক, নাকের সাহায্যে। এখানে এই নাকের সাহায্যে উচ্চারিত হয় হলো 5টি, মধ্যাহ্ন, দন্তান্ন আর হলো মো। এই 5টি হলো নাসিক্য ধ্বনি।
তা নাসিক্য ধ্বনি কি? নাসিক্য ধ্বনি হলো যে সকল বর্ণ দোতিত ধ্বনি উচ্চারণের সময়, তাহলে যে সকল বর্ণের দোতিত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস, বায়ু বা বাতাস মুখ বিবর ছাড়াও নাসারন্ধ্র অর্থাৎ এই নাকের ছিদ্র দিয়ে বের হয়, অর্থাৎ এগুলোর উচ্চারণের সময় নাসিকার সাহায্যের প্রয়োজন হয়, সেগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। আর এই নাসিক্য ধ্বনি হলো 5টি, যথা উম, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন আর ম। আর এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের সম্পূর্ণ যে তথ্য, সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব, শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক থেকে ম পর্যন্ত মোট 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। আর এই ক থেকে উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে, স্পর্শ ব্যঞ্জন ধ্বনি কয়টি? 25টি। আর ক থেকে ম পর্যন্ত, তাই উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? আমি এখন এগুলো মুছে ফেলবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, যথা একে হচ্ছে অঘোষ ধ্বনি, আর 2 হলো ঘোষ ধ্বনি। তাহলে একটা আছে অঘোষ ধ্বনি আর একটা হলো ঘোষ ধ্বনি। এবার আমরা দেখব অঘোষ ধ্বনিটা কি। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, অর্থাৎ কোন রকম কাঁপন বা কম্পন বা নড়াচড়া হয় না, সেটাকে বলা হয় অঘোষ ধ্বনি। উদাহরণ হিসাবে এই অঘোষ ধ্বনি যেমন ক, খ, যেমন ক, খ, স ইত্যাদি। এবার দেখব ঘোষ ধ্বনি কাকে বলে। ঘোষ ধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলা হয় কি? এই ঘোষ ধ্বনি। তাহলে স্বরতন্ত্রী অনুরণিত হয় বা কোন রকম কাঁপা বা কম্পন বা স্পর্শ, সেটাকে বলা হয় ঘোষ ধ্বনি। এর উদাহরণ স্বরূপ আসতেছে
ঝ। এগুলো উদাহরণস্বরূপ হিসাবে আসতে পারে বা এর আরো অনেকে উদাহরণ রয়েছে। আর এই দুটোকে মিলে একে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো যথা একে হচ্ছে অল্প অল্প প্রাণ ধ্বনি, দুই হচ্ছে অল্প প্রাণ ধ্বনি আর মহা প্রাণ ধ্বনি। তাহলে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যত অল্প প্রাণ ধ্বনি আর মহা প্রাণ ধ্বনি। এবার অল্প প্রাণ ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে। তাহলে কি স্বল্প প্রাণ ধ্বনি কি? যে সকল ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের স্বল্পতা থাকে, সেটা হচ্ছে এই অল্প প্রাণ ধ্বনি। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে বাতাসের চাপের স্বল্পতা থাকে। উদাহরণস্বরূপ কি আসতে পারে? ক, গ, স ইত্যাদি। তাহলে অল্প প্রাণ ধ্বনি কি শিক্ষার্থী বন্ধুরা বোঝা গেল। এবার দেখো মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনিটা কি? তাহলে যে সকল ধ্বনি উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে। তাহলে একটাই থাকে স্বল্পতা আর একটাই আধিক্য, মানে বেশি। তাহলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলা হয় এই মহাপ্রাণ ধ্বনি। এবার উদাহরণস্বরূপ দেখো খ, ঘ, ছ, ঝ, ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখলাম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের বিষয়টার পুরো তথ্য, সেই সঙ্গে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, যথা অঘোষ আর ঘোষ ধ্বনি। এবং পরে একে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা অল্প প্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। আশা রাখছি তোমরা আমি আজ যে ক্লাসটি তোমাদের নিলাম এটা তোমরা বাসায় আরো দু একবার দেখে নেবে। তো আমি আশা রাখছি তোমরা আবারও আমার সঙ্গে থাকবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।